বারংবার বলেছি, যিনি পুঁজিবাদ বোঝেন না তিনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা যেখান থেকেই পাশ করে আসেন না কেন তিনি আসলে রাজনৈতিকভাবে অশিক্ষিত। এবং এই কথাও বলেছি যে যারা রাজনীতিতে, সংস্কারে, বুদ্ধিভিত্তিক কার্যক্রমে, অন্যান্য জায়গায় পুঁজিবাদকে মানুষের কাছে চিনিয়ে দেবার পদক্ষেপ নেন না, তারা আসলে ভণ্ড এবং দেশপ্রেমহীন অথবা জনগণের বন্ধু বলে পরিচিত হওয়ার মতো কোনো রাজনীতিবিদ নন, জনগণের বন্ধু বলে পরিচিত হওয়ার মতো কোনো বুদ্ধিজীবী নন, জনগণের বন্ধু নন তারা। এখন বলছি আরেকটি শব্দ, শ্রেণী। ভদ্রলোকদের কাছে এই শব্দটা খুবই অস্বস্তিকর, শুনলেই যেন তাদের গায়ে আগুন ধরে যায় এবং সেই কারণে তারা এই শব্দটি কোথাও অন্ততপক্ষে গত ৩০-৪০ বছর ধরে কোথাও এটা প্রয়োগ করেন না। আর তাদের এই প্রয়োগ না করার কারণে হয়তো প্রভাবিত হয়ে ভদ্র বামপন্থী যারা আছেন তারাও এটি প্রয়োগ করেন না। আমি পুঁজিবাদ এবং শ্রেণী এই কথাগুলো বলছি যে আজকের যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কাছে প্রত্যাশা প্রসঙ্গে এই শব্দগুলো কেন বলছি এগুলো একটু পরে আপনারা জানতে পারবেন। আমরা বলছি শব্দটা হচ্ছে শ্রেণী। শ্রেণী কি? কার্ল মার্কসের পরিভাষায় বলা হয়েছে যে পৃথিবীতে দুইটা শ্রেণী আছে, একটি হচ্ছে শোষক শ্রেণী আর একটা শোষিত শ্রেণী প্রতিটি দেশে, সারা পৃথিবীতে। তো শোষক শ্রেণীদেরকে কার্ল মার্কস যাদেরকে বুর্জোয়া বলতেন, আর শোষিত শ্রেণী যারা প্রোলেতারিয়েত। আর এর মাঝখানে আর একটা শ্রেণী আছে যারা পেটি বুর্জোয়া শ্রেণী, যাদেরকে আমরা মধ্যবর্তী বা মধ্যবিত্ত শ্রেণী বলে আখ্যায়িত করে থাকি আর কি। তো আপনি যখন কোন সরকার, সেটি রেগুলার সরকার হোক আর রেভলিউশনারি সরকার হোক আর অন্তর্বর্তীকালীন সরকার হোক, ইন্টারমিডিয়েট সরকার হোক, যখন কোন সরকারের কাছ থেকে কিছু প্রত্যাশা করবেন তখন আপনাকে বুঝে নিতে হবে, চিনে নিতে হবে যে এই সরকার কোন শ্রেণীর লোক দিয়ে গঠিত। যে শ্রেণীর লোক দিয়ে গঠিত সেই শ্রেণীর যারা প্রতিনিধি, সেই শ্রেণীর বাইরের অন্য কারো কথা তারা কানে তুলতে খুব বেশি আগ্রহী হন না, অন্তত মনে নিতে কখনো আগ্রহী হন না। আমাদের সরকার যারা আছেন তারা হচ্ছেন মূলত বুর্জোয়া শ্রেণী অথবা শোষক শ্রেণীর পৃষ্ঠপোষকতায় তৈরি হওয়া যে আমলা, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, আইন বিভাগের বিচারক, আইন বিভাগের যারা ব্যারিস্টার, কৌশলী আইন ব্যবসায়ী, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা ব্যবসার মানে মাল্টিন্যাশনাল কোম্পানির ব্যবসায়ী প্রতিনিধি, যারা এনজিওর মালিক, এই সমস্ত লোক যারা মূলত তারা মধ্যবিত্ত শ্রেণীর পেটি বুর্জোয়া, কিন্তু তাদের নজর থাকে যে সবসময়ই তারা যেন বুর্জোয়া হয়ে উঠতে পারেন সেই দিকে, এবং তারা এমনভাবে তাদের মানসিকতা গড়ে ওঠে যে তারা সবসময় সেই বুর্জোয়া শ্রেণীর এবং তাদের মধ্যবিত্ত শ্রেণীর এই দুইটা শ্রেণীর স্বার্থই তারা রক্ষা করবেন। তো যেহেতু আমরা জানলাম, বেশি পরিষ্কার করে বলার সুযোগ এখানে নেই, জানলাম যে
এই পেটিবুর্জীয় মধ্যবিত্ত শ্রেণী থেকে আগত মানুষরাই আমাদের এই সরকারের প্রতিনিধি, আমাদের এই সরকারের অঙ্গ, আমাদের এই সরকারের সহায়ক, আমাদের এই সরকারের পরিচালক, এসব কিছুই এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাহলে এই সরকারের কাছ থেকে আমরা নিশ্চয়ই এমন কোনো কিছু আশা করতে পারি না যেটি প্রলেতারিয়েত শ্রেণীর পক্ষে যাবে। প্রলেতারিয়েত শ্রেণী মানে কোনটা? ধরেন আমাদের এখানে সেই অর্থে যাকে মার্ক্সীয় অর্থে প্রলেতারিয়েত শ্রেণী বলা হয়, সেই শ্রেণীটা একটু কম আছে। শিল্প শ্রমিক যাদের নিজেদের মজুরি ছাড়া বা নিজেদের দেহের শ্রম ছাড়া আর কিছু বিক্রি করার কোনো সম্পদ নেই, তারা এই নিজের দেহের শ্রমকেই তারা বিক্রি করেন এবং এই শ্রমটা কিনে নিয়ে যে দাম তাদের পাওয়ার কথা সেই দামটা না দিয়ে যে যারা শোষক শ্রেণীর লোক, বুর্জোয়া শ্রেণীর লোক, এই দামটাকে না দিয়ে নিজেদের মুনাফা অর্জন করেন। আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে যে সেই অর্থে ক্লাসিক্যাল যে বুর্জোয়া শ্রেণী, শোষক শ্রেণী, মিল মালিক বা উৎপাদনের উপায়ের মালিক যারা, সেই ক্লাসিক্যাল অর্থে তারা প্রতিষ্ঠিত হয়নি। এরা প্রতিষ্ঠিত হয়েছে মূলত রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের মাধ্যমে, দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার মাধ্যমে, দেশের বন, দেশের পরিবেশ, দেশের নদী, দেশের পাহাড়, দেশের জলাভূমি, এই সবগুলি দখল করে এবং সেগুলি খেয়ে ফেলার মাধ্যমে। আর বিদেশি পুঁজিপতিদের মধ্যবর্তী এজেন্ট হিসেবে তারা এখানে মুৎসুদ্দি বুর্জোয়ার ভূমিকা পালন করেন। তারা বিদেশ থেকে মূলত জিনিস আমদানি করেন, সেগুলো এখানে বিক্রি করেন, বিক্রি করার পরে তারপরে সেগুলোকে আবার যে মুনাফাটা হয় সেই মুনাফা দিয়ে তারা নিজেদের এখানে যে পুঁজিবাদ তৈরি করার যে চেষ্টা, তার বদলে তারা টাকা বিদেশে পাঠিয়ে দিয়ে সেখানে প্রাসাদ, বাড়ি, গাড়ি, ব্যবসা, ব্যাংকে অলস টাকা, সুইস ব্যাংকে টাকা রাখা, এই সমস্ত কাজগুলো করে থাকে। তো তাদেরই অনুগ্রহ পুষ্ট শ্রেণীটা হচ্ছে আমাদের এই সরকার। এবং এই সরকার নয়, আসলে সব সরকারই তাই। তো তাদের কাছ থেকে আপনি এই যে 60% মানুষ, শতকরা 60% মানুষ যে কৃষি এবং কৃষি শ্রমিক হিসেবে জীবনযাপন করে, কৃষক এবং কৃষি শ্রমিক হিসেবে জীবনযাপন করে, এই 60% মানুষ তারা মৌলিক কোনো পরিবর্তন তাদের পক্ষে, এটা তাদের আশা করা যেমন ঠিক না, বাস্তব না, এবং সেটি আসলে সবসময়ই এটিকে করা হয়েছে, তাদের স্বার্থকে সবসময় জলাঞ্জলি দেওয়া হয়েছে, তাদের স্বার্থের দিকে তাকায়নি কেউ। তারপরে ধরেন যারা ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে হোক, ভ্যান চালিয়ে হোক, কিছু শাকসবজি বিক্রির মাধ্যমে হোক, হকারি করে হোক, রাস্তায় কিছু মাছ বিক্রি করে হোক, রাস্তার পাশে ডালি নিয়ে মাছ বিক্রি করে হোক, নানা রকম পেশায় যারা যুক্ত আছে, এইরকম 20% মানুষ, শতকরা 20% মানুষ। তাহলে 60 আর 20, এই 80% মানুষের নিজেদের কোনো ভাষা তো আসলে নেই। তাদের কি প্রত্যাশা, এটাও তারা মনে মনে জানেন ঠিকই, কিন্তু তাদের প্রত্যাশাটাকে প্রকাশ করার ভাষাটা তাদের জন্য নেই। তাদের জন্য কোনো মিডিয়া নেই, তাদের জন্য কোনো টকশোর বক্তব্য নেই, তাদের জন্য কোনো ইউটিউবের বক্তা নেই, তাদের জন্য কোনো খুব বড় রাজনৈতিক শক্তি সেটাও নেই। তাহলে এই সরকারের কাছ থেকে, যাকে বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে, এবং সত্যি সত্যি সেটি গণ অভ্যুত্থান ছিল, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা ফ্যাসিবাদী সরকারকে তাড়িয়ে দিয়ে সেই সরকারের জায়গাতে যাদেরকে বসানো হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের সহায়ক আমলাতন্ত্র, তাদের সহায়ক সামরিক বেসামরিক শক্তিগুলো, তাদের সহায়ক ব্যারিস্টার, আইন বিভাগ, তাদের সহায়ক যারা ছাত্র সমন্বয়ক, এরা সবাই মোটামুটি ভাবে যে কথাগুলো শুনতে পান সেটি হচ্ছে যে উপরের শ্রেণীর এই 20% মানুষের কথাগুলো তারা শোনেন, এবং তারা শেষ পর্যন্ত যে সংস্কারগুলো করেন সেই সংস্কারগুলো এই মানুষদের জন্যই করেন।
তো সংস্কারের অনেকগুলো কথা বলা হচ্ছে, গালভরা কথা বলা হচ্ছে, আমরা সেগুলো বিশ্বাসও করতে চাই। সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, পুলিশ সংস্কারের কথা বলা হচ্ছে, অর্থনীতি সংস্কারের কথা বলা হচ্ছে, এইরকম বলা হচ্ছে যে সাংস্কৃতিক সংস্কারও হোক, সংস্কারটাই একটা সংস্কৃতিতে পরিণত হোক, যে সংস্কার একটা অব্যাহত প্রক্রিয়া, সেটি যেন চালু থাকে। কিন্তু সরকারের বর্তমান কার্যকলাপ, এই যে আজকে 51 দিন হচ্ছে, এই 51 দিনে দেখা যাচ্ছে যে এই 20% লোকও কিন্তু, উপরের 20% লোকও কিন্তু সন্তুষ্ট নয়। তারা দেখছেন যে সরকারের কাজের গতি খুবই ধীর। তাদের 18 মাসে বছর যে প্রবাদ বাক্য আছে, সেই জায়গাতেই তারা আছেন। এখনো পর্যন্ত ধরেন যে সংস্কার করার জন্য 6টি বিভাগে সংস্কার করা, 6টি বিষয়ে সংস্কার করার জন্য তারা যে নিয়োগ করেছেন, যে আহ্বায়ক কমিটি অথবা যে এটা নিয়োগ করেছেন, তো শুধু আহ্বায়কদের নামই তারা ঘোষণা করেছেন। এ পর্যন্ত তাদের জন্য কোনো প্ল্যান তৈরি করা হয়নি। তাদের সঙ্গে সঙ্গে আর তারা কারা কাজ করবে, ম্যান রিক্রুটমেন্ট, সেগুলো তারা করেননি। এই সবগুলো মিলিয়ে যেটি মনে হচ্ছে যে অনন্তকাল ধরে তারা এটা করতে চাচ্ছেন। কিন্তু সেনাবাহিনী প্রধান সম্প্রতি বলেছেন, এবং এই কথাটা সেনাবাহিনী প্রধানের একার কথা বলে আমার মনে হয় না, এটি তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে অন্ততপক্ষে শেয়ার করে কথা বলেছেন যে একটা টাইম ফ্রেম তৈরি করে দেওয়া দরকার। সেই টাইম ফ্রেমটা হচ্ছে, তিনি বলেছেন যে 12 থেকে 18 মাস এই সময়টা লাগা উচিত, এর বেশি লাগা উচিত নয়। তো যদি এটিকে আমরা যদি আরো কিছুদিন এক্সটেনশন করে দিই, কিন্তু কাজের গতি যদি এটাই থাকে, তাহলে আর মানুষের সংস্কারের প্রত্যাশা করার জায়গাটা অনেক বেশি কমে যায়, এবং এখনই কমতে শুরু করেছে। মানুষ সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে, কিন্তু সাধারণ মানুষও রেখেছে বলেই বিদ্যুৎ নাই, সেই জন্য তারা সরকারের কাছে দাবি জানাতে যাচ্ছে না। দ্রব্যমূল্য কেন এখনো বেশি, তা নিয়ে তারা কোনো কথা বলতে যাচ্ছে না। তাদের যারা বেকার হয়ে গেছেন, ধরেন গত 2 বছর আগেই যে পাটকলগুলো বন্ধ করে দিয়ে 70,000 শ্রমিককে বেকার করে ফেলা হলো, সেই 70,000 শ্রমিক তখন আন্দোলন করেছেন, কিন্তু এখন তারা আন্দোলনটা করছেন না যে সরকারকে যাতে ডিস্টার্ব না করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে দেশে কিছু নাই, ট্রাফিক বলতে দেশে কিছু নাই, ট্রাফিক সিস্টেম ম্যানেজমেন্টের জন্য কোনো কিছু নাই। মানুষের শ্রম ঘন্টা, কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে পথে অনেক বেশি, রাস্তাঘাটে ছিনতাই অনেক বেড়ে গেছে, পুলিশের কোনো কার্যকর হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এসব সত্ত্বেও মানুষ কিন্তু এগুলো নিয়ে সরকারের প্রতি অসন্তুষ্টি এখনো প্রকাশ করা শুরু করেননি। হয়তো বলা শুরু করেছেন যে কেউ বলছেন যে আগের সাথে কোনো তফাৎ তো বোঝা যাচ্ছে না, আগের আমলের সাথে কোনো তফাৎ তো বোঝা যাচ্ছে না। এই কারণে বলছেন যে আওয়ামী লীগ আমলে যারা যেখানে বসে চাঁদাবাজি করত, যেখানে বসে মাস্তানি করত, যেখানে বসে থেকে আইন, আদালত, থানা সবকিছুকে কন্ট্রোল করত, সেই জায়গাগুলোতে লোক বদল হয়েছে। আওয়ামী লীগের লোকগুলো পালিয়েছে, সেই জায়গাতে বসে গেছে আরেকটা বড় দলের লোকজন, এবং তারা লোক দেখানো কিছু আইওয়াস করছে বটে, কিন্তু কোথাও এই চাঁদাবাজি, এই ভয় দেখানো, এগুলো কোনো কিছু বন্ধ হয়নি। অর্থাৎ সাধারণ মানুষের জীবন আগের মতোই দুর্বিষহ রয়ে গেছে। তারপরেও তারা এখনো পর্যন্ত এটি নিয়ে বড় কোনো কথা বলছেন না, এটি নিয়ে কোনো আন্দোলন বা মিছিলে নামার কথা বলছেন না। কিন্তু বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা আমাদের যে বিপুল পরিমাণ প্রত্যাশা তৈরি হয়েছিল, উপরি প্রত্যাশা, এই 20% লোকের প্রত্যাশাতে তৈরি হয়েছিল উপর মহলের, সেই প্রত্যাশাগুলো এখন বোঝা যাচ্ছে যে প্রত্যাশাগুলো আসলে আর এইভাবে
বিস্তারিত অবস্থায় রাখা যাবে না। এখন ন্যূনতম কি চাই সেটা নিতে পারলেই তারা সন্তুষ্ট হয়ে যাবেন আমার যা মনে হচ্ছে, এবং হয়তোবা এটাই বাস্তব। সেই ন্যূনতম কি চাই? ন্যূনতম হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেন 5 বছর পর পর নির্বাচন হয়। এই জন্যে একটা প্রত্যেক 5 বছর পর পর অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচনকালীন সরকার এই নামে একটা অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একটা 3 মাসের যারা নির্বাচন পরিচালনা করবে এরকম একটা সরকার চাওয়াটাই এখনো পর্যন্ত শেষ চাওয়া হয়ে দাঁড়িয়েছে, এবং সম্ভবত এর চাইতে বেশি আর কোনো সংস্কার আমরা পাবো না এই সরকারের কাছ থেকে। এর চাইতে বেশি আশা করাও উচিত না। ওইটুকু পেলেই অন্তত আমরা বলতে পারবো যে 5 বছর পর পর যেহেতু মানুষের কাছে ভোট চাইতে যেতে হবে, মানুষের কাছে জবাবদিহি করতে যেতে হবে, তাই হয়তোবা এই 5 বছর ধরে যে সরকার ক্ষমতায় থাকবে তারা অনেক বেশি উচ্ছৃঙ্খল, অনেক বেশি অত্যাচারী, অনেক বেশি ফ্যাসিবাদী, অনেক বেশি একনায়ক হয়ে উঠতে পারবেন না। তো প্রত্যাশার দিগন্ত ছোট হতে হতে এই পর্যন্ত নিয়ে আসার জন্য, এত কম পর্যন্ত নিয়ে আসার জন্য আমরা হয়তো অন্যান্য দিক থেকে হতাশ হব, কিন্তু বাস্তবতা বলছে যে এর চাইতে বেশি প্রত্যাশা করাটা আমাদের উচিত হবে না, বাস্তব হবে না, এবং সেটি আমাদের ইউটোপিয়াকেই আরো বাড়িয়ে দেবে, অতএব হতাশাকেই বাড়িয়ে দেবে।